বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার ভিউয়ার্স, আপনারা সবাই অবগত আছেন যে গতকালকের যে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে দিয়াবাড়ি মাইলস্টোন কলেজে, সেই দুর্ঘটনায় অলরেডি ২৭ জন মারা গিয়েছে বলে মিডিয়াতে নিশ্চিত করা হয়েছে এবং এছাড়াও প্রায় ১৭০ জন গুরুতর আহত অবস্থায় আছেন এবং তার ভিতরে ৪৮ জনের অবস্থা ক্রিটিক্যাল। এবং যেই ২৭ জন মারা গিয়েছেন বলে আমরা জানি, যার ভিতরে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির সহ ১৭ জনই হচ্ছে শিশু। সুতরাং এই ঘটনাটি নিয়ে আমরা আজকে একটু আলোচনা এবং পর্যালোচনা করব। আমি আমার যে নোটস আছে এই নোটস থেকে আমি রিক্যাপ করছি। গতকাল ২১ জুলাই ২০২৫ 1:06 উত্তরার যে দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর বাংলাদেশ এয়ারফোর্সের F-7 BGI ফাইটার জেট আছড়ে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে। এর পাইলট ছিল ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম। সে কন্ট্রোলের সাথে যোগাযোগ করেছিল যে তার বিমানে সমস্যা হচ্ছে এবং শেষ মুহূর্ত পর্যন্ত সে চেষ্টা করেছিল যে ঢাকার উপর থেকে বিমানকে একটা কম ঘনবসতিপূর্ণ এলাকার দিকে নিয়ে যাবার জন্য। কিন্তু বাস্তবতা হচ্ছে যে বিমানের যে হাইট ছিল মাটি থেকে, সেই উচ্চতাজনিত কারণে এবং যে সময় তার হাতে ছিল তার ভেতরে হয়তো সবচেয়ে সঠিকতম সিদ্ধান্তটি সে নিতে পারেনি এবং এই কারণেই এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। এবং এই দুর্ঘটনার কারণে আজকে ২২ জুলাই ২০২৫ বাংলাদেশ সরকার শোক দিবস ঘোষণা করেছে এবং এটা অবশ্যই একটা ট্র্যাজিক ইনসিডেন্ট এবং এই ইনসিডেন্টের কারণে যে শোক দিবস ঘোষণা করা হয়েছে তাতে আশ্চর্য হবার কিছু নেই। কারণ ছোট ছোট মানে কোমলমতি শিশুরা যারা স্কুলে মানে ছুটি হওয়ার জন্য অপেক্ষা করছিল, অভিভাবকরা ছিল, শিক্ষক শিক্ষিকারা ছিল, তারা যে মর্মান্তিকভাবে এই ঘটনায় প্রাণ হারিয়েছে, এরকম মানে মর্মান্তিক ঘটনা বাংলাদেশের ইতিহাসে সত্যি বিরল। তো এখন আমরা অনেকেই মানে ফ্লাইং কফিন শব্দটা খুব ব্যবহার করছি, কারণ এই যে F-7 BGI যে বিমানটি বিধ্বস্ত হয়েছে এটা বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। এটা ১৯৫০ সালের যে MiG-21 বা MiG-21 বিমান তারই একটা চাইনিজ সংস্করণ এবং এই বিমানটি এই মুহূর্তে সবচেয়ে বেশি ব্যবহার করছে পাকিস্তান বিমান বাহিনী। যদিও সব বিমান ১৯৫০ সালের তৈরি না, মডেলটা ১৯৫০ সালের এবং বাংলাদেশে এই বিমান মানে ১৬টা বিমান প্রথম এসেছিল ২০১১ থেকে ২০১৩ সালে। সমস্যা যেটা হচ্ছে যে এই বিমানটা একটা সময় পর্যন্ত খুব চমৎকার একটা মানে প্রশিক্ষণ বিমান হিসেবে বিবেচিত ছিল, কিন্তু কালের পরিক্রমায় এখন টেকনোলজিক্যাল যে অ্যাডভান্সমেন্ট হয়েছে সেই দিক থেকে বর্তমানে যে সকল প্রযুক্তি অ্যাভেলেবেল আছে তার প্রেক্ষিতে কিন্তু এই বিমানটিকে এখন মান্ধাতা আমলের বিমান বলা ছাড়া আর কোনো অপশন বাকি নেই। এবং এই বিমানেই কিন্তু আমাদের একাধিক পাইলট প্রাণ হারিয়েছে। তৌকির প্রাণ হারালো, এর আগে জাওয়াত প্রাণ হারিয়েছে, এর আগে এরকম ইনসিডেন্ট ঘটেছে এই বিমানের ক্ষেত্রে। সুতরাং অনেকের মনেই প্রশ্ন আসে যে আসলে এই বিমানটা কতটুকু এখন আর ডিপেন্ডেবল, যেহেতু বাংলাদেশের মানে আকাশ সীমা নিরাপদ রাখার জন্য ক্রমাগতভাবে এই বৈমানিক যারা আছে, পাইলট যারা আছে, তারা এই জাতীয় প্রশিক্ষণ বিমানের মাধ্যমেই নিয়মিত প্রশিক্ষণ নেবেন ভবিষ্যতে। সুতরাং আমরা কি একের পর এক আমাদের মূল্যবান পাইলট হারাবো এই প্রশিক্ষণ পারপাজে এই বিমানের ত্রুটির কারণে, নাকি আমরা নতুন কোনো বিমান এই ব্যাপারে ভাববো? তো প্রশ্ন হচ্ছে যে এত সমস্যা থাকার পরেও বাংলাদেশ কেন এই বিমানটা
ব্যবহার করছে। অবশ্যই একটা বড় কারণ যেটা হচ্ছে যে দামে কম, যেহেতু চাইনিজ বিমান সুতরাং পাওয়া সোজা। বাট মানে আমাদের এই বিমানের যে ত্রুটি পাওয়া যাচ্ছে এবং দুর্ঘটনার ইতিহাস পাওয়া যাচ্ছে, যার কারণে পুরো বিশ্বে এই বিমানটিকে এখন ফ্লাইং কফিন বলছে, তার কারণে চলুন আমরা দেখি যে আমাদের হাতে অল্টারনেটিভ অপশন কি আছে। আমরা ছোট্ট রিসার্চ করে যেটা দেখতে পাচ্ছি যে JF-17 থান্ডার নামে যে একটা বিমান আছে, যে বিমানটা মডার্ন, অ্যাফোর্ডেবল, এবং এটা পাকিস্তান এবং চায়না সম্মিলিতভাবে এই বিমানটা উৎপন্ন করে থাকে। সুতরাং এটা আমাদের জন্য পাওয়াও সুবিধাজনক এবং সহজ হবে। এছাড়াও KAI বা কাই T-50 গোল্ডেন ইগল, যেটা কোরিয়ান একটা বিমান, এটা অনেক সেফার এবং ট্রেনার যারা আছে তারা খুব রেসপেক্ট করে এই বিমানটাকে। এছাড়া ইয়াক আছে, ইয়াক 130 অথবা হংদু L-15 সিরিজের যে বিমানগুলো আছে, এগুলো অ্যাডভান্সড ট্রেনার জেট এবং যেখানে মডার্ন এভিওনিক্স সমৃদ্ধ। সুতরাং এর ভেতর থেকে হয়তো আমরা আমাদের নতুন প্রশিক্ষণ বিমান খুঁজে দেখতে পারি। এবার প্রশ্ন হচ্ছে যে একটা সিটির ওপর দিয়ে, ঘনবসতিপূর্ণ একটা সিটির ওপর দিয়ে এই ধরনের বিমান ট্রেনিং বিমান পরিচালনা কতটুকু যুক্তিযুক্ত হচ্ছে। অলওয়েজ মানে আপনি যত মডার্ন ট্রেনিং বিমানে ইউজ করে থাকেন না কেন, একটা সিটির ওপর দিয়ে বিমান পরিচালনা, বিমান উড্ডয়ন সবসময় রিস্কি। এখন এখানে বাস্তবতা যেটা, সেটা হচ্ছে যে যখন আমাদের এই বিমানবন্দর অথবা রানওয়ে তৈরি হয়েছিল, তখন কিন্তু মূল ঢাকা শহর থেকে এটা মোটামুটি দূরেই ছিল। কিন্তু শহর আমাদের মানে আবাসন সংকট মোকাবেলা করার জন্য আমরা এই যে আস্তে আস্তে আমাদের শহরকে বড় করলাম, এই শহর আস্তে আস্তে এসে এখন আমাদের এই বিমানবন্দর এবং রানওয়েকে ঘিরে ফেলেছে। সুতরাং এই রকম একটা জায়গায় এখন বিমান চলাচল ঝুঁকিপূর্ণ। বাট পৃথিবীতে শুধু আমরাই এরকম মানে সিটির মাঝখানে বিমানবন্দর আছে, ব্যাপারটা ওই রকম না। যেমন স্যানডিয়েগো অথবা লাস ভেগাসের মতো শহর যেগুলো আছে, সেখানে একই সমস্যা, যে শহর বাড়তে বাড়তে এয়ারপোর্ট এবং রানওয়ের আশেপাশে বসবাস শুরু হয়ে গিয়েছে। এখন প্রত্যেকটা বিমান তার পেটের ভেতরে বেশ বড় অ্যামাউন্টের একটা জ্বালানি নিয়ে চলাফেরা করে। সুতরাং যান্ত্রিক ত্রুটির জন্য হোক অথবা পাইলটের দুর্বলতার কারণে হোক, যদি বিমান বিধ্বস্ত হয়, তাহলে এরকম ঘনবসতিপূর্ণ এলাকা, ঢাকা অলরেডি পৃথিবীর ঘনবসতিপূর্ণ এলাকাদের একটি, তো সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ যে দারুণভাবে বেড়ে যায়, এটা না বোঝার কোনো কারণ নেই। তো এখন অপশন আছে কি? অপশন একটা হতে পারে যে আপনি শহরের ভেতরে এই ধরনের ট্রেনিং ফ্লাইট একেবারেই আর চালাবেন না, দ্যাট ক্যান বি ওয়ান অপশন। আরেকটা অপশন কি হতে পারে, যে আপনি শহরের ভেতর থেকে এই বিমানবন্দর এবং রানওয়েকে দূরে সরিয়ে অ্যাটলিস্ট 1 ঘন্টার দূরত্বে অথবা 2 ঘন্টার দূরত্বে অন্য কোথাও রিলোকেট করতে পারি। আর অনেকেই বলছেন যে এই যে ঘটনার অথবা দুর্ঘটনাটি ঘটলো, এই দুর্ঘটনার জন্য দায়ী কে? এখন প্রথমত তো অবশ্যই বাংলাদেশ এয়ারফোর্সকে দোষ দিতে হবে, কারণ তাদের বিমান বিধ্বস্ত হয়েছে। এখন এটা কি সঠিক বিমান ছিল কিনা, এই বিমানের মেইনটেনেন্স কি প্রপার ছিল কিনা, এই বিমান কি আকাশে উড্ডয়ন সঠিক হয়েছে কিনা, এই বিমান যদি আকাশে উড্ডয়ন করে থাকে তাহলে ঢাকার উপরে এই বিমান উড্ডয়ন করার অনুমতি দেওয়াটা মানে সঠিক হয়েছে কিনা, এটা নিয়ে তো আলোচনা চলতেই পারে। এছাড়াও আমাদের যে ব্যাপারটা নিয়ে আবার রিভিউ করা দরকার, সেটা হচ্ছে যে আমাদের এয়ার স্পেস ম্যানেজমেন্ট এবং বেস প্ল্যানিং সহ এই যে সেফটি বিভিন্ন নিরাপত্তা যে এসওপিগুলো আছে, এগুলো আবার একটু রিভিজিট করে দেখতে হবে যে এই জাতীয় দুর্ঘটনা ভবিষ্যতে ঘটতে পারে। সুতরাং ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনাকে এড়ানোর জন্য আমাদের নীতিগত কী ধরনের পরিবর্তন আনা দরকার, কী ধরনের নিরাপত্তা মানে নীতিমালা প্রণয়ন করা দরকার, সেটা আমাদেরকে ভেবে দেখতে হবে। আর আরেকটা জিনিস আমাদেরকে দেখতে হবে যে যেহেতু এই সিরিজের বিমানগুলো ফ্লাইং কফিন হিসেবে অলরেডি পরিচিতি লাভ করেছে, ইনভেস্টিগেট করে দেখতে হবে যে এই বিমানের ডিজাইনগত কোনো ত্রুটি যদি থাকে, তাহলে এই বিমানের যে নির্মাতা
সেই নির্মাতা কোম্পানি যারা আছে, ম্যানুফ্যাকচারার যারা আছে, তাদের সাথে যোগাযোগ করা যেতে পারে। একটা হাই লেভেল ইনভেস্টিগেট কমিটি অলরেডি ফর্ম করা হয়েছে, বাট আমরা ঠিক জানি না বাংলাদেশে ইনভেস্টিগেশন কমিটি যেগুলো হয়, সেই ইনভেস্টিগেশন কমিটিগুলো শেষ পর্যন্ত আসলে আলোর মুখ দেখে কিনা, ওখান থেকে কোনো আউটকাম আসে কিনা, এবং সেই আউটকামের প্রেক্ষিতে আসলে কোনো ধরনের মানে সিদ্ধান্ত নেওয়া হয় কিনা। বাট তারপর আমরা আশা করব, এবং ভবিষ্যতে আমরা কিভাবে এই ধরনের ঘটনা রোধ করতে পারি, তার ভিতরে প্রথমেই আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের এই যে F7 BGI সিরিজের যে বিমানগুলো আছে, এগুলা কঠিন ইন্সপেকশনের মাধ্যমে নিশ্চিত করতে হবে যে আদৌ এই বিমান আমরা আর প্রশিক্ষণ পারপাজে ব্যবহার করব কিনা। যদি না করি তাহলে এগুলোকে রিটায়ারিংয়ের ব্যবস্থা করতে হবে এবং উপযুক্ত বিকল্প সামনে আনতে হবে। দ্বিতীয়ত আমরা যেটা করতে পারি, এই জাতীয় হাই রিস্ক ফ্লাইট অপারেশন যেগুলো আছে সেগুলোকে সিটি থেকে দূরে রাখার ব্যবস্থা করা, কক্সবাজারে হতে পারে অথবা অন্যান্য এলাকা যেখানে মানে এত ঘনবসতিপূর্ণ নাই ঢাকা শহরের মতো, সেই সব জায়গায় আমাদের এই ধরনের ফ্লাইট ভবিষ্যতে যেন পরিচালনা করা হয় সেই ব্যবস্থা করা যেতে পারে। অফকোর্স মেইনটেনেন্স এবং পাইলট সেফটি স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে আরও স্ট্রিক্ট পলিসি এনফোর্স করা যেতে পারে। রেগুলেটরি ফ্রেমওয়ার্ক যেটা আছে আমাদের, সেই রেগুলেটরি ফ্রেমওয়ার্কে মানে ইন্ডিপেন্ডেন্ট ভাবে, স্বাধীনভাবে তারা যেন স্ক্রুটিনি করতে পারে যে আসলে কি কারণে এই ধরনের দুর্ঘটনা হচ্ছে এবং কিভাবে এই দুর্ঘটনাকে ভবিষ্যতে এড়ানো সম্ভব হয়। আর ফাইনালি আমাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের পাবলিক প্রোটেকশনের জন্য আমাদের ইমার্জেন্সি যে ড্রিলস আছে, এই ড্রিলসগুলোর ব্যাপারে আমাদের সচেতনতা বাড়াতে হবে। আমরা অত্যন্ত বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি যে এই স্কুল এবং কলেজটিতে এই দুর্ঘটনাটি ঘটেছে, সেই স্কুল কলেজের মর্মান্তিক দৃশ্য, অনেক বাচ্চা, অনেক অভিভাবক, অনেকের মুখের চামড়া, সারা গায়ের চামড়া ঝলসে গেছে। এখন এই যে তাদের চেহারা যে বিকৃত হয়ে গেছে, তাদেরকে যখন মানে হাসপাতালে নিয়ে যাওয়া হলো, তখন এই বাচ্চাটার পরিচয়টা কীভাবে জানবো? শুধুমাত্র তার যে আইডেন্টিটি কার্ড আছে, আইডেন্টি কার্ডে শুধু তার নাম লেখা আর স্কুলের মোবাইল নাম্বার দেয়া, আর সে কোন ক্লাসের, এই সব তথ্য দেয়া। অথচ সবচেয়ে জরুরি যেটা ছিল সেটা হচ্ছে যে এই বাচ্চাটা অভিভাবকের একটা মোবাইল নাম্বার থাকা দরকার ছিল, নাম থাকা দরকার ছিল, যেন দ্রুত ফোন করে অভিভাবককে জানানো যায় যে অমুক হাসপাতালে বাচ্চাটা ভর্তি আছে। তাহলে এই যে ভয়ানক দুশ্চিন্তা নিয়ে একটা অভিভাবক রাস্তাঘাটে, হাসপাতালে মর্গে ঘোরাফেরা করছে, এটা অনেকটা কমানো সম্ভব হতো। আর আরেকটা খুব গুরুত্বপূর্ণ তথ্য এই আইডি কার্ডে থাকা জরুরি ছিল, সেটা হচ্ছে ব্লাড গ্রুপ। কারণ একটা বাচ্চা এখন জীবন মরণের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, তার সঠিক ব্লাড গ্রুপ কি এটা যদি আগে থেকে জানা থাকে তাহলে চিকিৎসাটা আরও দ্রুত হয়ে যায় এবং তার প্রাণে বাঁচার সম্ভাবনা বেড়ে যায়। যেসব বাচ্চা কাচ্চা এবং অভিভাবকরা এই এয়ারক্রাফটের এক্সপ্লোশনের কারণে, এই যে তেলের থেকে যে অগ্নিকাণ্ড হলো, এই অগ্নিকাণ্ডের কারণে ঝলসে গেছে, তারা এখন হাসপাতালে ভর্তি আছে। কথিত আছে যে ডাক্তাররা যেটা বলেন যে 40%-এর বেশি যদি বার্ন হয় তাহলে সেই বার্নের রোগী খুব ক্রিটিক্যাল অবস্থায় চলে যায়, কারণ তাকে বাঁচানোটা কঠিন হয়ে যায়। তো এখানে অনেক আহত আছে যাদের 40%-এর উপরে বার্ন আছে। সুতরাং আমরা আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি যে আল্লাহ যেন তাদেরকে হায়াত নসিব করেন। আরেকটা সমস্যা হচ্ছে যে এখন এই বার্ন ইস্যু এবং এই আহতদেরকে নিয়ে পলিটিক্স শুরু হয়ে যাচ্ছে। একজন আহত রোগী বার্ন ইউনিটে আছে অথবা সিসিইউতে অথবা আইসিইউতে আছে, তাকে এখন দল বেঁধে দেখতে যাওয়াটা আমাদের পরিহার করতে হবে, কারণ তাদের শরীরে চামড়া নেই, এখন দগ্ধ হয়ে গেছে। এই অবস্থায় তাদের শরীর খুব দ্রুত রোগ জীবাণু দ্বারা সংক্রমণ হতে পারে। সুতরাং আমরা বাইরে থেকে যারা যাচ্ছি, আমাদের গায়ে বিভিন্ন ধরনের রোগ জীবাণু থাকতে পারে, যার কারণে এই আহত মানুষটির জীবন বিপন্ন হতে পারে। সুতরাং আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে অনুরোধ করব যে যারা হাসপাতালে ভর্তি হয়েছে তাদের একান্ত নিকটাত্মীয় ছাড়া বাকি অন্যরা যেন আমরা হাসপাতালে গিয়ে ভিড় না জমাই, অযথা মানে আমাদের মাধ্যমে যেন তারা সংক্রামিত না হন কোনো ধরনের নতুন রোগে, এবং তাদের জীবন যেন বিপন্ন না হয় তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
আশা করি আমরা এই দুর্ঘটনা থেকে শিক্ষা নেব এবং ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা যেন আর সংঘটিত না হয় সে ব্যাপারে যা যা পদক্ষেপ গ্রহণ করা দরকার তা গ্রহণ করব। আল্লাহ আমাদের সহায় হন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।